তাহলে এখন শুরু করছি আমরা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে আমরা দুটো অংশ শিখব, নাম্বার 1 কনসেপ্ট এবং নাম্বার 2 প্রবলেম। আমরা ধারণাতে কি শিখব? আমরা কনসেপ্টে শিখব এটাই যে ইন্টিগ্রেশন মানে কি, কি জিনিস ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশনের 100% তো কনসেপ্ট নেব না, তবে ইন্টিগ্রেশনের ধারণা নেব যাতে ফিল করতে পারি ও ইন্টিগ্রেশন মানে এই জিনিসটা। যেমন এক্সাম্পল, সাপোজ ধরো রসগোল্লা, ও রসগোল্লা যেটা খেতে মিষ্টি, যাকে দেখেছি গোল দেখতে, ঠিক তেমনই আমরা ফিল করতে চাইছি, জানতে চাইছি যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটি কি। তার জন্য শিখব কনসেপ্ট। নাম্বার 2 প্রবলেম। ইন্টিগ্রেশনে টোটাল 5টি চ্যাপ্টার রয়েছে, তবে এই 5টি চ্যাপ্টারের মধ্যে প্রচুর অঙ্ক, প্রচুর টাইপ, প্রচুর টেকনিক। ওই কারণে যে টেকনিকগুলো বা যে টাইপগুলো 3টি শর্ত মানবে। নাম্বার 1 কি? প্রবলেম দেওয়া থাকবে। নাম্বার 2 সেই প্রবলেমটিকে একটা বিশেষ আকার দেব, এবং নাম্বার 3 সেই আকার দেখে ফর্মুলা ফেলব। এই 3টি ধাপ যে প্রবলেমগুলো মেনটেন করবে, মেনে চলবে, আমরা সেটিকে টাইপ 1 2 3 1 2 3 এরকম টাইপ দিয়ে আমি তোমাদের সলভ করাবো ওই সমস্যাগুলোকেই। ওকে, যার উপর ভিত্তি করে পুরো ইন্টিগ্রেশন পার্ট দাঁড়িয়ে রয়েছে। তাহলে প্রথমে তোমাদের শুরু করা যাক কনসেপ্ট, তারপর সেকেন্ড ধাপে প্রবলেম। কনসেপ্টে প্রথমে তোমাদের বলি, যদি তোমাদের জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো ইন্টিগ্রেশন মানে কি? ধরো তোমাদের মতো আমি এই ভাইটিকেও জিজ্ঞেস করলাম ইন্টিগ্রেশন মানে কি, তাহলে ওর মতো তোমরাও হয়তো কেউ অ্যান্সার দিতে পারো, ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া, ডেরিভেটিভের অপোজিট প্রক্রিয়া। যে ডেরিভেটিভ তোমরা এই রিসেন্ট ক্লাস 11-এ তোমরা শিখে এসেছো, তার উল্টো প্রক্রিয়া হলো ইন্টিগ্রেশন, তাই তো? কিন্তু তোমরাই ভেবে দেখো, এই টপিক থেকে, এখান থেকে কি কোনো কনসেপ্ট, কোনো লজিক, কোনো ফিলিংস এই টপিকের উপরে কি মাথায় আসছে? নিশ্চয়ই না। তাই আমরা এটিকে অন্যভাবে কাজে লাগাবো। ফর্মুলা মুখস্থর জন্য আমরা এই টপিকটিকে কাজে লাগাবো। তাই ইন্টিগ্রেশন মানে কি সেটা জানার জন্য আমরা তাহলে একটু অন্য পন্থা অ্যাপ্লাই করি। কিরকম? দেখো, ইন্টিগ্রেশন অনেক সময় তোমরা শোনোনি, ইন্টিগ্রেট কোর্স মানে অনেকগুলো কোর্সকে একসঙ্গে জোড়া লাগানো। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনো ভালো করে। ইন্টিগ্রেট কোর্স এর মানে কি? অনেকগুলো কোর্সকে একসঙ্গে জোড়া লাগানো। ঠিক একই রকম ইন্টিগ্রেশন, এখানে কাকে জোড়া লাগাবো, কি জোড়া লাগাবো, কাকে অ্যাড করব একসাথে, তো এটাই আমরা শিখব আজকের টপিকে। তাই এটাকে একটু ঐতিহাসিক পটভূমিটাকে টানার জন্য বলতে পারি একটা সায়েন্টিস্ট বা দার্শনিক। তোমরা হয়তো শুনলেই বুঝতে পারবে, ইউরেকা ইউরেকা বলে যে চিৎকার করেছিল, হ্যাঁ ঠিক, আর্কিমিডিস। খ্রিস্টপূর্ব অনেক শতাব্দী আগের কথা, যখন তিনি দেখছিলেন যে আচ্ছা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা তো আমি জানি, কিন্তু একটা দুটো বক্ররেখার মধ্যে ক্ষেত্রফল কি হবে সেটা কেন কেউ তৈরি করেনি? এটাই প্রশ্ন ছিল আর্কিমিডিসের। তার মধ্যে প্রশ্নটা তীব্র হয়ে গেছিল, কেন আমার দাদা পরদাদা ওরা ঠিক বের করে রেখেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কেন আমাদের সেই জীবাশ্ম মানে দাদা পরদাদা কেন দুটো বক্ররেখার মধ্যে ক্ষেত্রফল বের করতে পারেনি? এই জিনিসটা, এই কথাটা তার মাথায় বারবার কড়া নাড়ছিল। তখন তিনি ভাবলেন যে বিজ্ঞানের নতুন কিছু যখন জিনিস তৈরি হয় তা কিন্তু পুরনোটার আপডেট ভার্সন, যা পুরনো তাকে আপডেট করে নতুন আসে। ঠিক একই রকম তিনি ঠিক করলেন যে আমরা পুরনো কি জিনিস জানি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই এটার কি আপডেট ভার্সন দেওয়া যেতে পারে? তখন তিনি করলেন কি,
তাহলে তিনি জানতেন যে একটি আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে তার এরিয়া, তার ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তিনি এটা জানতেন। কিন্তু কিন্তু ধরে নাও এবং এটি একটি বক্ররেখা। এই দুটো বক্ররেখার মধ্যে ক্ষেত্রফল কি হবে এটা তিনি বের করার জন্য একদম উঠে পড়ে লাগলেন। তোমরা বলতে পারো স্যার এটা না হয় বক্ররেখা মানলাম, কিন্তু এটা কি করে বক্ররেখা হলো? দেখো, প্রত্যেকটা রেখাই অ্যাকচুয়ালি বক্ররেখা, তার মানে সরলরেখাও বক্ররেখা। যখন কোনো বক্ররেখার বক্রতা 0, তখনই সেটা সরলরেখায় পরিণত হয়। তাই ধরে নিলাম আমাদের বোঝার সুবিধার জন্য, এই চ্যাপ্টারটাকে বোঝার জন্য, যাতে তোমাদের মধ্যে বোঝার একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়, তার জন্য যে এটা একটি বক্ররেখা এবং এটা একটি বক্ররেখা। এই দুটো বক্ররেখার মধ্যে আমরা ক্ষেত্রফল বের করতে চাই। কার হেল্প নিয়ে? এর হেল্প নিয়ে, ওর আপডেট ভার্সনের হেল্প নিয়ে। কিরকম? তিনি ঠিক করলেন ধরো এই ডিস্টেন্স হলো x1 আর হাইট হলো y1। মানছি আমরা একটু ভুল পেলাম, তিনি বললেন যে ঠিক আছে, এটা পুরোপুরি হয়তো আয়তক্ষেত্র হলো না, বাট আমরা যদি এই পোর্শনটাকে আয়তক্ষেত্র ভেবে নিই, এই পোর্শনটা এররের মধ্যে পড়ছে, কিন্তু যদি আমি আয়তক্ষেত্র ভেবে নিই তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তাহলে তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে y1 ইন্টু x1। ঠিক কিনা বলো? ঠিক একই রকম তিনি করলেন কি দেখি, ওনার অ্যাকচুয়ালি ফান্ডাটা কি, বুদ্ধিটা কি। তিনি এর পাশে আবার একটি ডিস্টেন্স নিলেন x2 আর তার রেসপেক্টে যে হাইট পাচ্ছি y2। মানছি আমি আবার এরর পাচ্ছি, কিন্তু তবুও দেখতে তো লাগছে আয়তক্ষেত্রের মতো। তাই এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এইভাবে তিনি একটা একটা করে ক্ষেত্রফল বের করতে গেলেন এবং তিনি এইখানে যখন আসলেন তখন দেখলেন যে এখানে ভূমিটা হচ্ছে xn, উচ্চতা হচ্ছে yn। তাহলে এখানেও নিশ্চয়ই কিছু না কিছু আমরা এরর পাবো, এবং এখানে এরিয়াটা কি হবে? yn ইন্টু xn। এবারে তিনি এই যে এরিয়াগুলো পেলেন প্রত্যেকটা আয়তক্ষেত্র ভেবে, সেই এরিয়াগুলোকে যদি যোগ করা যায়, যোগ করলে গেলে আমরা যে রেজাল্ট পেলাম তা হলো এই বক্ররেখা এবং এই বক্ররেখার মাঝখানে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল। তোমাদের মধ্যে এখন দুটো প্রশ্ন উকি মারবে। নাম্বার 1 প্রশ্ন যে স্যার এখানে তো একটু একটু করে এরিয়া বাদ পড়ে গেল, আপনি এটার রেসপেক্টে কি অ্যান্সার দেবেন, মানে আর্কিমিডিস। আর নাম্বার 2, স্যার গ্রাফটা, এই লেখচিত্রের যে ফাংশনটা যদি কোনোদিন শেষ না হয়, চলতেই থাকে, তাহলে আর্কিমিডিস, ওর তো নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। আরে আর্কিমিডিস কেন স্যার, আপনারও তো নির্দিষ্ট আয়ু আছে। আর আমার কথা কেন বলছো? তোমাদেরও তো নির্দিষ্ট আয়ু আছে, এই পৃথিবীর নির্দিষ্ট আয়ু আছে, এই সূর্যের নির্দিষ্ট আয়ু আছে। তাহলে যার আয়ুই নেই, চলছে অসীম পর্যন্ত, তো আমরা তো এতগুলো দাগ টানতে পারবো না, এতগুলো আয়তক্ষেত্র বানাতে পারবো না। এটার জন্য কি আর্কিমিডিস কোনো ভেবে গেছেন? তাহলে এই দুটো প্রশ্ন তোমাদের মাথায় কিন্তু উকি মারবে। তো আমি যদি বলি প্রথম প্রশ্নের রেসপেক্টে যে এই যে এরিয়াগুলো বাদ পড়ছে, এটার জন্য তিনি কি ভাবলেন? ওকে, তো সেটা বলার আগে
তোমাদের একটা প্রসঙ্গ এখানে জানিয়ে রাখি, আমরা এটিকে সামেশনের আকারে লিখি। সামেশনের আকারে মানে সামেশন ওয়াই আই ইন্টু এক্স আই, যেখানে আয়ের মান কত 1 থেকে স্টার্ট হয়েছে আর শেষ কোথায় হয়েছে n এর। অ্যাকচুয়ালি সামেশন মানেও যোগ। কীরকম, আয়ের ভ্যালু 1 পুট করো তাহলে y1 x1 পাবে, যোগ আয়ের ভ্যালু 2 পুট করো তাহলে y2 x2 পাবে। সামেশন মানে যোগ, আয়ের মানটা 3 পুট করো নিশ্চয়ই পরের টার্মটা পাবে। এরকম আয়ের মান যদি n পুট করো লাস্টের টার্মটা পাবে। ব্যাস এই অবধি করে রাখলাম। এবারে চলে আসছি সেই দুটো কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন কি বলেছিলাম? প্রথম কোশ্চেন বলেছিলাম যে স্যার এখানে যে এরিয়াগুলো বাদ পড়ছে সেই এরিয়াগুলোর কি হলো। দেখো এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আমরা যদি এই অজানা দুটো বক্ররেখার মাঝখানে ক্ষেত্রফল পেতে চাই তাহলে কিছু ক্ষেত্রফলকে আমাদের বাদ দিতেই হবে। ওই জন্যই দেখবে যে এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আমরা যে ভ্যালুগুলো পাই, যে অ্যান্সার পাই, সেটা আসন্ন মান, সেটা কিন্তু ফিক্সড মান না, একটা আসন্ন ভ্যালু পাই। আসন্ন ভ্যালু মানে আসল মান নয়, তবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাই আমরা এইখানে পুরো ফিক্সড মান পাবো না। এখন আর্কিমিডিস বলছেন যে আমার ডিউটি ছিল রাস্তা দেখানো, টর্চ দিয়ে দিয়েছি, জ্বালাও আর হাঁটো। এরপরে এই আলোতে অনেক সায়েন্টিস্ট আলোকপাত করলো। কে কে? যেমন সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন, যেমন সায়েন্টিস্ট লিবনিজ, যেমন সায়েন্টিস্ট কচি, যেমন সায়েন্টিস্ট বা ম্যাথামেটিক্সিয়ান রাইম্যান। এই সায়েন্টিস্টগুলো এই লাইনটাকে আরো ডেভেলপ করলেন, এই এররটাকে আরো কমানোর চেষ্টা করলেন। কারণ এরর তো আমরা পাবোই, কাজ হবে কমানো। যেমন ধরো এক্সাম্পল, বাস্তব জীবনে এটা দেখতে পাচ্ছি এখন করোনা ভাইরাস। ওর তো প্রতিষেধক এখন অবধি, আজকে তারিখ হচ্ছে 6/4/2020, এই তারিখেও আজকে এর প্রতিষেধক তৈরি হয়নি। তাই কি করা হচ্ছে, পুরো তাড়াতে পারা যাচ্ছে না, কিন্তু ভাইরাসকে যাতে না ছড়াই তার কমানোর চেষ্টা করা হচ্ছে, এররটাকে কমানোর চেষ্টা করা হচ্ছে যেন সংক্রমিত না হয় বেশি। ঠিক তেমনই এখনো সায়েন্টিস্ট কি করছেন, এররটাকে তো পুরোপুরি ডিলিট করতে পারছেন না, তাই চেষ্টা করা হচ্ছে এররটা কতটা কমানো যায়। এই 100 বছরে চেষ্টা করা হচ্ছে কতটা কমানো যায়, কতটা কমানো যায়, কতটা কমানো যায়। নিউটন চেষ্টা করলেন, লিবনিজ চেষ্টা করলেন, কচি চেষ্টা করলেন, রায়মান। যখন তোমরা একটু উঁচু লেভেলে উঠবে মানে গ্র্যাজুয়েশনে, তখন দেখবে রায়মান ইন্টিগ্রালে এটাকে অনেক কমানোর চেষ্টা করা হয়েছে। তাই এরর একটু থাকবে, সেটা হচ্ছে আসন্ন মান। ওই জন্য তাহলে নিশ্চয়ই প্রথমটার উত্তর দিতে পারলাম। এবার তোমরাও আর একটা ক্ষেত্রে এই এররটাকে কমানো ফিল করতে পারবে, দেখতে পারবে। কিভাবে? দেখো, সাপোজ ধরো তুমি দৈর্ঘ্য নিলে এত বড়টা, ক্লিয়ার, মানে প্রস্থ নিলে এত বড়টা মানে x3, আর এটি হলো উচ্চতা। তাহলে তোমরাই বলো তুমি এরর কতটা পেলে? নিশ্চয়ই এরর পেলে এত বড়টা, মানে এতটা এরর পেলে। এতটা এরর পেলে, তাই না? তুমি যদি এক্স এর মানটা বড় নিয়ে নাও, ওয়াই এর মানটা যদি নাও, তাহলে এতটা এরর পেলে। এখন যদি তুমি এক্সটা এত বড় না নিয়ে মাঝখানে ওকে পার্ট করে দাও, মানে ইন্টারভ্যালের মধ্যে ইন্টারভ্যাল, সাব ইন্টারভ্যাল ভাগ করে নাও, ছোট ইন্টারভ্যাল করে নাও, দেখো তাহলে কি এতটা এরর পাবো? নিশ্চয়ই আমরা এই যে এররটা, এই এররটা বাদ হয়ে গেল, তখন এটা আমাদের অ্যান্সারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে ভাবো, যত তুমি এক্স ছোট নেবে এই এররগুলো তত কমানো যাবে, তাই না? ওই কারণেই পরবর্তী সায়েন্টিস্ট চেষ্টা করেছেন কি করে এররটাকে কমানো যায়। এটি হলো আমাদের তোমাদের প্রথমে মনে আসা উকি দেওয়া প্রশ্নের উত্তর। তারপর এটাকে নিয়ে আমরা অফলাইন ক্লাসে আরো সুন্দরভাবে ডিসকাস করব যে অ্যাকচুয়ালি আদার্স অন্যান্য ক্ষেত্রে কি করে এটা আরো কমানো যায়। তবে
নেক্সট আমাদের দ্বিতীয় প্রশ্ন কি স্যার, এই যে পৃথিবীতে সেই বুড়ো সায়েন্টিস্টটা বসে আছে আর্কিমিডিস, আর দূরবীন দিয়ে ভালো করে দেখছে কার দিকে? না, কোনো গ্রহের দিকে না, এই কার্ভের দিকে। এই বক্ররেখাটা চলছেই। সায়েন্টিস্ট জানে যে তার আয়ুষ্কাল সীমিত, সে জানে যে এই পৃথিবীর আয়ুষ্কালও সীমিত, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডের সূর্যের ওই আয়ু সীমিত। কারণ উত্থান থাকলে তার পতন তো আছেই, সৃষ্টি থাকলে তার ধ্বংস তো আছেই। তাই এই গ্রাফটা যে চলছে, হ্যাঁ, আর একটা জিনিস, সময়ের কিন্তু ধ্বংস নেই। তাই বলে দিলাম, এই গ্রাফটা যেমন চলছে, তাই আমরা কতগুলো দাগ টানবো, এমনকি লাস্ট পৃথিবীবাসী যে থাকবে সেও তো এই দাগটি কেটে শেষ করতে পারবে না। তাই সায়েন্টিস্ট বুদ্ধি করে বলল যে ও আচ্ছা, আমি না পারলে কেউ পারবে না। আমি যখন মারা যাব, আমার পরবর্তী যে সায়েন্টিস্ট আসুক না কেন, লাস্ট সায়েন্টিস্ট যদি থাকে ও, তবুও কিন্তু শেষ হবে না, কারণ ওখানে পৃথিবী শেষ, কিন্তু গ্রাফ তো চলছে। তাই সে বুদ্ধি করে বলল যে ঠিক আছে, যখন কেউ বের করতে পারবে না, তাই প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার? প্লাস কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টের মানটা কত, এটা উপরওয়ালা জানে, মানে বাড়িওয়ালা না, ভগবান জানে। তাই এখানে কি লিখলো? প্লাস কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ফার্স্ট অ্যালফাবেট কি? সি, তাই তো? ওই কারণে আমরা এখানে লিখতে পারি সি, তাহলে প্লাস সি দিলাম। এবারে একটি জিনিস লক্ষ্য করো, তাহলে ক্ষেত্রফল মানে আসলে আমরা কি দেখলাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, তাই তো? এই ক্ষেত্রফলগুলো ইন্টিগ্রেট করলাম। তার মানে একটু আগে যে তোমাদের বলেছিলাম ইন্টিগ্রেট কোর্সগুলোকে আমরা ইন্টিগ্রেট করছি, কোর্সগুলোকে আমরা জয়েন করছি। ঠিক একই রকম ইন্টিগ্রেশন মানে কি? এরিয়াগুলোকে আমরা জয়েন করছি, এরিয়াগুলোকে একসঙ্গে যোগ করছি। দেখো, এই এরিয়াগুলোকে একসঙ্গে ইন্টিগ্রেট করেছি, যোগ করেছি, এটাই ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের দেখো ফার্স্টে কি রয়েছে? সামেশন। সামেশনের ফার্স্ট অ্যালফাবেট কি? সামেশনের ফার্স্ট অ্যালফাবেট এস, তাই না? সামেশনের ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে কি? এস। তাই আমরা লিখছি এস ফর ইন্টিগ্রেশন চিহ্ন। দেখো ওয়াই, তোমরা জানো ওয়াই মানে হচ্ছে এফএক্স, ওয়াই মানে হচ্ছে এফএক্স। তাই আমরা ওয়াইয়ের জায়গায় লিখলাম এফএক্স। একটা জাস্ট ধারণা, এখান থেকে কিন্তু কনসেপ্ট রয়েছে অবশ্যই, এই লাইন থেকে এই লাইন যে আসছি, একটা জাস্ট ফিল করাতে চাইছি যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ব্যাপারটি কি। তার জন্যও কিন্তু বললাম যে সামেশন থেকে আসলো এস, মানে ইন্টিগ্রেশন চিহ্ন। ওয়াই মানে কি? এফএক্স, তাই এফএক্স লিখলাম। এবার এখানে দেখো কি রয়েছে? এক্স। ওয়াইয়ের কাজ হলো, সামেশনের কাজ হলো, লাস্ট কে রয়েছে? এক্স। তোমরা নিজেই দেখো, এক্স যত ছোট হবে তত রেজাল্ট ভালো দেবে, এরর কম হবে। যত ছোট এক্স তত ছোট এরর, যত ছোট এক্স তত কম এরর। তাই আমি কি চাইবো? এররটা খুবই কম হোক, তাই আমি ক্ষুদ্র এক্স নিলাম, মানে ডিএক্স প্লাস কনস্ট্যান্ট। আরে এটাই তো ইন্টিগ্রেশন, এটাই তো ইন্টিগ্রেশন। আমরা এখানে যে এফএক্স দেখতে পাচ্ছি না, ওই ফাংশনটাই তোমাকে বিভিন্নভাবে দিবে। তোমাকে ফর্মুলার হেল্প নিয়ে, কিছু টেকনিকের হেল্প নিয়ে শুধু তা সলভ করতে হবে। এই হলো আমাদের ইন্টিগ্রেশনের একটা মিনিমাম কনসেপ্ট। ওকে, তাহলে আমি আর ইন্টিগ্রেশনের কনসেপ্টের আর এক্সট্রা কোনো পার্টসে যাচ্ছি না। আমরা চলে আসছি এবার এই চ্যাপ্টারের প্রবলেমে। হ্যাঁ, সেই সমস্ত প্রবলেম, যে প্রবলেম কি কি মেনে চলবে। নাম্বার 1 প্রবলেম দেওয়া থাকবে, নাম্বার 2 হচ্ছে তাকে আকার দেব, নাম্বার 3 হচ্ছে ফর্মুলা ফেলবো। তবে আমার মতে আমার একটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে, আমি আবার সেটাকে রিপোস্ট করব, যে এর উপর বেস করে যে
যে ফর্মুলাগুলো হয় সে ফর্মুলাগুলো কি কি, ইন্টিগ্রেশনের ফর্মুলা কি কি রয়েছে, তার জন্য একটা ছোট্ট কথা তোমাদের বলি। ইন্টিগ্রেশন fx dx এটি যে পেলাম প্লাস কনস্ট্যান্ট, ধরো এখানে এখানে এই ফাংশনটি হতে পারে অ্যালজেব্রা, বীজগণিত হতে পারে। উদাহরণ যেমন ধরো তোমাকে দিল এরকম ইন্টিগ্রেশন, এখানে ফাংশনটি হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো এখানে তো কোথাও দূরবীন দিয়েও আমরা সাইন কস ট্যান লগ কিছু দেখতে পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই এখানে fx যেটা দেওয়া রয়েছে সেটা অ্যালজেব্রা। তাহলে এরকম ধরনের অঙ্ক শিখব। নাম্বার 2, ধরে নাও এক্সপোনেনশিয়াল। কেমন, এখানে যে অঙ্কগুলো থাকবে দেখবে e টু দি পাওয়ার x dx, যখন ফাংশন e টু দি পাওয়ার x বা a টু দি পাওয়ার x থাকবে তখন কি করে অঙ্কগুলো করবে, তার জন্য ফর্মুলা শিখবো আমরা। নাম্বার 3, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে কিরকম থাকবে, যেমন ধরো দেওয়া থাকলো সাইন এক্স ডিএক্স। দেখো এখানে যে ফাংশনটি দেওয়া রয়েছে সেটা সাইন এক্স, হতে পারতো কস এক্স, হতে পারতো সেক এক্স, বা আদার্স কোনো ত্রিকোণমিতির সংযোজন বা বিভাজন যাই হোক না কেন, গুণ আকারে বা ভাগ আকারে। তখন আমরা তার ফর্মুলা কি শিখব এবং সমাধান কি করে করব। মনে রাখবে ফর্মুলার খাতিরে অ্যালজেব্রা, এক্সপোনেনশিয়াল, ত্রিকোণমিতি তো আছে, কিন্তু কিন্তু লগ এবং ইনভার্স এই টপিকের উপর কোনো ফর্মুলা নেই। ওকে, তাহলে তোমরা এই অবধি আগে তোমরা লিখে নাও। এবারে আমরা যে টপিকটি আলোচনা করছি সেটি হলো প্রবলেম। আমাদের এই চ্যাপ্টারে মানে পুরো ইন্টিগ্রেশন পার্টে, ভাবো একটা চ্যাপ্টার না কিন্তু পুরো ইন্টিগ্রেশন পার্টের মধ্যে আমরা যে টপিক আলোচনা করব সেই টপিকের নাম দিই AKD 1। ক্লিয়ার? এই AKD 1 করলে মাত্র একটা টপিক শিখেই, মাত্র একটা টপিক শিখেই আমরা অনেকগুলো টাইপের অঙ্কগুলোকে এক জায়গায় সাজাতে পারবো। এখন বলা যাক, তোমরা বলতে পারো স্যার এমন কি কি টপিক আছে একটু লিখে দিন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই ক্লাসটা 2 দিন নাকি 3 দিন হবে আমরাও বুঝতে পারবো, এন্ড কখন হবে এটা আমরা জানতে পারবো, স্টার্ট তো জানতে পারছি, তাহলে শেষটা কোন কোন সময় আসতে পারে একটা গেস করতে পারবো স্যার। ওই কারণে তোমাদের AKD 1-এ বলে দিই যে কোন কোন ধরনের অঙ্কগুলো আমার এই AKD 1-এর আওতায় পড়লো। দেখো এই AKD 1-এর অঙ্ক দেখতে কেমন হবে, ইন্টিগ্রেশন dx বাই হরে হবে একটি দ্বিঘাত ফাংশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ক্লিয়ার? এরকম দেখতে, চেহারাটা এরকম, যেমন আমি দেখতে যেরকম বা তোমরা দেখতে যেরকম ঠিক ওরকম এই AKD 1-এর অঙ্কগুলো দেখতে হচ্ছে এরকম। এখন আমরা একে তো শিখবো, তার সঙ্গে সঙ্গে এবার দেখবো স্যার আর কি কি শিখাবেন একটু ওটাও বলে দিন। তাই পাশাপাশি বলে রাখি, আর শেখাবো হচ্ছে নাম্বার 1 ছদ্মবেশী অঙ্ক। ছদ্মবেশী অঙ্ক কিরকম, ফাংশনটা মানে এখানে একই ইনফরমেশন থাকবে কিন্তু এমন ভাবে দেবে ছোট্ট একটা কাজ করলেই ও এরকম লুক নিয়ে নেবে এবং একে যেভাবে সলভ করব ঠিক অঙ্কটিকে সেভাবেই সলভ করতে হবে, মানে অঙ্কটা পুরো একই রকমই।
শুধু এক লাইনের পার্থক্য, তাই ও লুক চেঞ্জ করে থাকবে। তাই বইয়ের কোথায় কোথায় অঙ্কগুলো আছে ওদেরকে খুঁজে বের করে আমরা অঙ্কগুলোকে সলভ করব। নাম্বার 2, ইন্টিগ্রেশন dx by a cos x plus b sin x plus c। মানে এরকম দেখতে অঙ্ক। তোমরা বলবে স্যার এটার সঙ্গে তো ম্যাচ করলো না। হ্যাঁ, ম্যাচ করেনি, কিন্তু এমন একটা মাত্র লাইন আছে, মাত্র 1 থেকে 2 লাইন যদি আমরা করতে পারি তাহলে এ আবার এর লুক নিয়ে নেবে। আর যখনই এই অঙ্কটা ওই লুক নিয়ে নেবে তখন ওই অঙ্কটা যে নিয়মে নাম ছিল ঠিক একই নিয়মে নামবে। তাই আমরা এখানেই শিখে নেব এই প্রবলেমের অঙ্কগুলোকে। এখানেও এর অনেক সাম্রাজ্য আছে, অনেক রকম ভাগ আছে, তো সমস্ত অঙ্কগুলো একটাই টাইপে হবে। ওকে, নেক্সট হলো ইন্টিগ্রেশন dx বাই a cos স্কোয়ার x প্লাস b sin স্কোয়ার x। তাহলে এরকম অঙ্ক জাস্ট আমরা এক লাইন সলভ করব। একটা লাইন করলেই আমরা অঙ্কটাকে পরিণত করতে পারবো এই লজিকে। আর যখনই এই আকার দিতে পারবো তখন তো অঙ্ক আবার আগের মতোই নামবে। নেক্সট হলো ইন্টিগ্রেশন dx বাই ax প্লাস b রুট px প্লাস কিউ। এরকম আকার আবার একই রকম কথাই বলবো। আমরা এখানে এমন একটা লজিক, এমন একটা লাইন এক্সট্রা কাজ করব যে কাজটা করলে গেলে পরের লাইনটাই একদম ঠিক এরকম লুক নিয়ে নেবে। আর এরকম লুক নিলেই আবার একই অঙ্ক, একই রকম টাইপে নামবো। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন এরকম ধরনের অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস হোক বা মাইনাস হোক 1, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ধরো এক্স স্কোয়ার প্লাস 1, একটা অঙ্কের মতোই দিলাম। এরকম ধরনের অঙ্ক। তাহলে এরকম ধরনের যদি অঙ্ক দেয় তবুও একই কথাই বলবো, মাত্র একটা ছোট্ট কাজ করব, মাত্র একটা কাজ, ও আবার এই লুক নিয়ে নেবে, আবার সেম টেকনিকে অঙ্কটি করতে পারবো। যখন আমরা এই অঙ্কগুলো শিখে ফেললাম তার প্রয়োগ হিসাবে আমরা জাস্ট একটা অঙ্ক আর করব, একটা টাইপ আর করব। সেটা হলো, স্যার আপনি তো বললেন dx বাই a x স্কোয়ার প্লাস bx প্লাস c, এই টাইপ যদি ওপরে কিছু গুণ থাকে px প্লাস কিউ, তখন কি করে করবেন? তার জন্য একটা প্রয়োগ হিসাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব, ইউজ করব। দেখবে আমাদের AKD 1 শেষ হবে। শুধু AKD 1 না, এই AKD 1 শেষ করার মাধ্যমে তোমাদের 5টা চ্যাপ্টার একই রাস্তাতে একইভাবে হাঁটবে। 5টা চ্যাপ্টারের অঙ্কগুলো, রুলস, টেকনিক সব একই হয়ে যাবে। তোমাদের সামনে অঙ্কগুলো দেখবে সহজ জলের মতো হয়ে যাবে। তোমাদের বেশি মনে রাখতে হবে না, দেখবে হাতের কাছেই মনে হচ্ছে অনেক অঙ্কগুলোকে আমি একত্রে নিতে পারছি। তাই আমি তোমাদের অঙ্কটিকে শেখানোর উদ্দেশ্যে এবং আমাদের বাস্তবে বা পরীক্ষার হলে আমরা যাতে এর প্রয়োগটাকে সঠিকভাবে করতে পারি, মাথার উপর যাতে প্রেসার কম পড়ে, সেই জন্য আমি AKD 1 হিসাবে 1, 2, 3, 4, 5টা টাইপে ভাগ করেছি এবং একটি অ্যাপ্লিকেশন রেখেছি। কারণ এই টাইপটার মা হচ্ছে ওরই সব জিন হচ্ছে এগুলো। ওকে, তাহলে প্রথমে আগে জানি এর রহস্য, একে সলভ করা শিখি। একে সলভ করতে পারলেই এদেরকে এমনি সলভ হয়ে যাবে। কারণ এখান থেকে শুধুমাত্র এক লাইন করলেই চলে আসবে এই লাইনটা। ওকে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমরা এই অঙ্কটিকে, এরকম দেখতে অঙ্কটিকে কি করে সলভ করব, কি এর ওয়ে আছে। তাহলে আগে তোমরা
এই অংশটিকে খাতায় তুলে নাও। এবার দেখো AKD 1। AKD 1 এখানে যে টপিকটি রয়েছে, টপিকটি হলো ইন্টিগ্রেশন dx/ax² + bx + c। মনে রাখবে এটি খুব ইম্পর্টেন্ট টপিক। এর কারণ হচ্ছে এর আন্ডারেই কিন্তু টোটাল 6টা নিয়ম দাঁড়িয়ে আছে, যেটা এসএনদের বইয়ে ভিন্ন ভিন্ন চ্যাপ্টারে রয়েছে। আমরা সেই চ্যাপ্টার থেকে কালেক্ট করে আমরা এক জায়গায় নিয়ে আসবো। তার জন্য কিন্তু প্রয়োজন একে আমাকে ভালো মতন শিখতেই হবে ভালো মতন। তাই আমি এই টপিকটা উপস্থাপন করছি। মনে রাখবে এই টপিকের অঙ্কগুলো 3 রকমের থট বা 3টে ওয়ে বা 3টে স্টেপ মেনটেন করে। কি 3টে সেই স্টেপ বা ধাপ? নাম্বার 1, কি চেহারার অঙ্কটা রয়েছে। নাম্বার 2, তাকে এরকম একটি আকার দাও, এই আকারকে বলা হয় আদর্শ আকার। নাম্বার 3, যখন এই আকার দিয়ে ফেললে এবার ফর্মুলা ফেলে দাও, ব্যাস, আর কোনো সমস্যা নেই। তার মানে তোমাকে এখানে শিখতে হচ্ছে কি? ধরো তুমি প্রথম নতুন স্টুডেন্ট, তোমাকে কি শিখতে হবে এখানে? তোমাকে জানতে হচ্ছে এটাই যে আমাকে তো অঙ্কটা দেবেই, ফলে কোনো সমস্যা নেই এখানে। আমি একে কেমন করে এই আকার বানাবো, এটি একটা। আর নাম্বার 2, স্যার ফর্মুলা কি আছে? এরকম দেখতে হলে ফর্মুলা কি রয়েছে বলুন, তাহলে আমি ফর্মুলাটা শুধু ওখানে পুট করে দেবো। তাহলে এই 3টে ধাপ মেনটেন করলেই এই টপিক কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথমে তোমাদেরকে আমি দেখাই যে অঙ্কগুলো তো পরের কথা, আকার বানাবো কেমন করে। যদি আকার না বানাতে পারি তাহলে ফর্মুলা কেমন করে ফেলবো। তাই আমাদের প্রথম স্টেপ, প্রথম কাজ, আগে আকার বানাই, তারপর বলবো তাহলে অঙ্কটি কেমন হবে, আর লাস্ট বলবো ভাই ফর্মুলা কি ইউজ করবে। ওকে, তাহলে আমাদের স্টেপটা কীরকম হলো? আগে 2 নম্বর কাজ, আকার কি করে বানাবো। নাম্বার 2, তাহলে অঙ্কটা কি হচ্ছে। নাম্বার 3, তাহলে ফর্মুলাটা কেমন করে আমরা ফেলবো। ব্যাস, তাহলে আমাদের এই টপিকটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলে আসি প্রথমে আকার কি করে বানাবো। তার জন্য আমি 3টে অঙ্ক আমি নিচ্ছি। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ যে হর যেহেতু দ্বিঘাত ফাংশনে আছে, আর আমাকে এই হরটাকেই তো কিছু স্কোয়ার প্লাস মাইনাস কিছু স্কোয়ার বানাতে হবে। তাই এই দ্বিঘাত ফাংশনের মতোই আমি 3টে ফাংশন অলরেডি নিয়েছি এবং আমার কাজ হবে এখন এই আকার বানানো। তাই প্রথমে আকারটি বানাই, ইকুয়াল। দেখো কি করে বানাবে, তো এটা বানানোর জন্য অনেক রকম টেকনিক রয়েছে। তো একটা বেসিক টেকনিক শেখাই। কীরকম দেখো, এর যে দুটো পার্ট, সামথিং স্কোয়ার প্লাস বা মাইনাস সামথিং স্কোয়ার, তো প্রথম অংশটায় কি লিখবে। তাই আমাদের টেকনিক হচ্ছে প্রথম পোর্শনে লিখবে ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। কি বললাম? প্রথম অংশে লিখবে ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। কি বললাম? প্রথম অংশে লিখবে ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। তাহলে দেখো তো একে ডেরিভেটিভ করলে কত পাচ্ছ? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস 4x এর ডেরিভেটিভ 4 প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে এটা লেখার প্রয়োজন নেই। তাহলে ডেরিভেটিভ বাই 2 ডেরিভেটিভ বাই 2 ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। আমরা যদি একে সেপারেট করে লিখি তাহলে কি পাচ্ছি? 2x বাই 2 মানে কত? x প্লাস 4 বাই 2 মানে কত? 2 তার স্কোয়ার। দেখো আমরা প্রথম পোর্শনটা পেয়ে গেলাম, প্রথম অংশটি পেয়ে গেলাম। এবার আমাকে পরের অংশ দেখতে হবে। তো পরের অংশ পাওয়ার নিয়ম কি? ট্রিক্স মনে রাখবে। ট্রিক্সটা হচ্ছে +8 কনস্ট্যান্ট তো থাকলোই পড়ে, +8
কনস্ট্যান্ট থাকলো, যদি +9 থাকতো +9 লিখতাম, যা থাকবে সেই কনস্ট্যান্টটাকে লিখলাম। এরপর আছে ইন্টারেস্টিং কি, মাইনাস, মনে রাখবে সবসময় মাইনাস, মাইনাস এক্সের যে গার্লফ্রেন্ড তার স্কোয়ার, এক্সের যে গার্লফ্রেন্ড তার স্কোয়ার। তো এক্স তার গার্লফ্রেন্ডকে 2, 2 এর স্কোয়ার, তো 2 এর স্কোয়ার মানে কি 4, 2 এর স্কোয়ার মানে কি 4, ব্যাস হয়ে গেল। তো কি বললাম আরেকবার বলি, ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার লিখলাম, প্রথম অংশটি হয়ে গেল। পরের অংশ নিয়ে সমস্যা, পরের অংশটা ইন্টারেস্টিং আরও কি, প্লাস যা থাকবে বা -8 থাকলে লিখতাম, কোনো সমস্যা নেই, কিন্তু এটা হবে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস কি, এখানে যে এক্সের গার্লফ্রেন্ড আছে তার স্কোয়ার, তো 2 এর স্কোয়ার মানে কি দাঁড়ালো 4। আশা করছি বুঝতে পেরেছ। এবার যদি আমরা এই লাইনটিকে একবার আর লিখি কি, এক্স প্লাস 2 তার স্কোয়ার প্লাস 8 থেকে 4 বাদ দিলে কত হয়, 8 থেকে 4 বাদ দিলে হয় 4, আর 4 মানে কি 2 এর স্কোয়ার। তাহলে দেখো আমরা অনায়াসেই সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার আকারে বানাতে পারলাম। একই রকমভাবে আমরা যদি বলি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা বানাও তো দেখি, তাহলে তোমরা কি বলবে, সেম একই লজিক, একই লজিক, ডেরিভেটিভ বাই 2, একে ডেরিভেটিভ করো, করলে কি পাচ্ছ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্সের ডেরিভেটিভ 1 আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাই ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার এটিই লিখব প্রথম অংশে। তাহলে কি লিখব, 2x বাই 2 মানে x প্লাস 1 বাই 2, তাহলে ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার, প্রথম পোর্শনটি কমপ্লিট। এবার পরের কাজ, +1 তো আছেই, কনস্ট্যান্ট লিখলাম, কিন্তু মাইনাস, মাইনাস মনে রাখবে এটা হচ্ছে কি সূত্রের মাইনাস। পরে কি লিখব, এক্সের যে গার্লফ্রেন্ড রয়েছে তার স্কোয়ার, তাহলে এখানে গার্লফ্রেন্ডটাকে 1/2, তাই না, তো 1/2 এর স্কোয়ার করলে কত হয় 1/4। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, এক্স প্লাস 1/2 তার স্কোয়ার যোগ, যদি আমরা লসাগু করি তো কত পাচ্ছি 4, 4 - 1 হয়ে যাবে মানে 3। তাহলে আলটিমেটলি আমরা পেলাম এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার যোগ, আমরা 3/4কে কি লিখতে পারি, √3/2 তার স্কোয়ার। দেখো আমরা অলরেডি সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার আকারে লিখতে পারলাম। একই রকমভাবে আমি আর মাত্র দুটো সলভ করাচ্ছি, শুধু দেখে নাও, তাহলে তোমাদের চোখে এবং হাত পুরো সেট হয়ে যাবে। তো দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ যদি 1 থাকতো তাহলে ওকে, কিন্তু এক্স স্কোয়ারের সহগ যদি 1 না থাকে তখন কি করবে, তখন আমাদের কাজ হবে আমাদের সহগটিকে 1 বানাতে হবে। তার জন্য আমরা 6 কমন নিলাম, যদি 6 কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার প্লাস 7/6x প্লাস 2/6 মানে 1/3। আমরা করলাম কি, আমরা এখান থেকে 6কে কমন নিলাম, কমন তো যাচ্ছিল না, তাও জোর করে কমন নিলাম। এখন 6 মাল্টিপ্লাই করো, দেখবে ওটাই ফিরে পাবে। এরপর আমরা করব কি, 6 থাকলো, আমাদের এখানে কাজ হচ্ছে ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার, একে ডেরিভেটিভ করো তো কত পাবো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস ওর ডেরিভেটিভ কত 7/6 আর ওর ডেরিভেটিভ 0, তো ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। যদি আমরা সেপারেট করি, সেপারেট করলে কি পাচ্ছি, 2x/2 মানে x প্লাস এটা বাই এটা 7/6/2, তাহলে কত হচ্ছে
7/12 তার স্কোয়ার। এর পরের অংশ তো খুব ইজি, ইন্টারেস্টিং। কিরকম, এখানে যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে সেই কনস্ট্যান্ট টার্মটা লিখলাম, অল টাইম সূত্রের মাইনাস, মনে রাখবে এটা কিন্তু, অল টাইম সূত্রের মাইনাস। মাইনাস কি লিখবো, এক্সের যে গার্লফ্রেন্ড আছে তার স্কোয়ার। তো 7/12 স্কোয়ার কত হয়, 49/144, তাই না? 7 স্কোয়ার 49, 12 স্কোয়ার 144। ব্যাস, আমরা এটি পেলাম। এবারে যদি এক লাইন আর ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? তো দেখো, 6 ইন্টু x প্লাস 7/12 তার স্কোয়ার, প্লাস যদি তুমি এখানে ক্যালকুলেশন করো তো পাচ্ছ কি দেখো, 144 হচ্ছে লসাগু, 3 48 144, মানে ওপরে পাচ্ছি 48 মাইনাস 49, তাই তো? তার মানে তোমরা নিঃসন্দেহে বুঝে যাচ্ছ উপরটা ক্যালকুলেশন করলে পাচ্ছি কি -1/144, তাই তো? -1/144। আমরা এখানে যে পাচ্ছি -1/144, তাই আমরা একবারে লিখে দিই, সামনে মাইনাস লিখলাম, 1/144 লিখতে পারি তো, কারণ এটা ক্যালকুলেশন করে পাচ্ছি -1/144। আবার তোমরাই বলো, 1/144 না লিখে আমি কি লিখতে পারি 1/12 স্কোয়ার? তাই এই 1/144 এটা মানেই হচ্ছে 1/12 তার স্কোয়ার। ব্যাস, দেখো আমরা কিছু স্কোয়ার মাইনাস কিছু স্কোয়ার বা প্লাস কিছু স্কোয়ার বানাতে পারলাম। এবার একই রকম ভাবে যদি আমরা এটাকে সলভ করি, দেখো তো কি পাচ্ছি। এই প্রবলেমটি, এখানে সমস্যাটি হয়েছে এই যে এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে, তাই আমাদের প্রথম কাজ মাইনাসটিকে কমন নিয়ে নিচ্ছি। যদি মাইনাস কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, ঠিক কিনা? আমরা এটা পেলাম। এবার যেভাবে আমরা এখানে ট্রিক্স লাগিয়ে ফর্ম বানাচ্ছিলাম, এখানেও তার ব্যতিক্রম আমরা করব না। তাহলে আমরা করব কি, এখানে মাইনাস থাক, আমাদের টেকনিক হচ্ছে ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। তো বলো তো ওকে ডেরিভেটিভ করলে কত হবে? তাহলে ডেরিভেটিভ করলে পাচ্ছি 2x মাইনাস 1, তাই না? কার ডেরিভেটিভ করব? শুধু ব্র্যাকেটের মধ্যে যে দ্বিঘাত ফাংশনটি রয়েছে শুধু তার ডেরিভেটিভ। তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স এর ডেরিভেটিভ 1, তো 2x মাইনাস 1, তো ডেরিভেটিভ বাই 2 তার স্কোয়ার। আমরা যদি সেপারেট করে লিখি এখানে তাহলে কি পাচ্ছি বলতো, 2x বাই 2 মানে x মাইনাস 1/2 তার স্কোয়ার। এই অবধি ওকে। এরপর কাজ কি, এখানে কনস্ট্যান্ট কি ছিল, -1, তাই তো? তাই আমরা লিখলাম -1, কিন্তু ট্রিক্স ছিল কি, সূত্রের মাইনাস আর অল টাইম। এখানে দেখো এক্স এর গার্লফ্রেন্ড কে আছে, কত, 1/2, তাই 1/2 আমরা চিহ্ন নেব না, শুধু ডিজিটটাকে নেব 1/2। তো 1/2 এর স্কোয়ার, তো 1/2 এর স্কোয়ার কত হয়, 1/4। আশা করছি এই অবধি তোমাদের কোনো প্রবলেম নেই, এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এরপর পরের লাইনটা কি করবে, দেখো এখানে না কমন যাচ্ছে মাইনাস, তো মাইনাস কমন নিলে এটি প্লাসে পরিণত হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস x মাইনাস 1/2 তার হোল স্কোয়ার।
ফর্মুলার মাইনাস এখানে লসাগু কত হবে 4, তাই না? তাহলে 4 লসাগু, 4 প্লাস 1 মানে 5। এবারে যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই ভিতরে, তাহলে কি হবে? ওর সামনে মাইনাস চলে আসবে আর ওর সামনে প্লাস, তাই 5/4 ওটা সামনে চলে আসবে রুট 5/2 হিসাবে, আর মাইনাস কি পড়ে থাকবে x মাইনাস 1/2 তার স্কোয়ার। দেখো সামথিং স্কোয়ার প্লাস মাইনাস সামথিং স্কোয়ার। আমি এই 3টা অঙ্কের মাধ্যমে, এই 4টা অঙ্কের মাধ্যমে তোমাদের এই আকারটা বানানো শেখালাম। আশা করছি এই অবধি বুঝতে পেরেছ। দেখো কোশ্চেন থাকবে এইভাবে, ইন্টিগ্রেশন dx বাই এটা, অথবা ইন্টিগ্রেশন dx বাই এটি, অথবা ইন্টিগ্রেশন dx বাই এটি। ক্লিয়ার? তাহলে আমাদের অঙ্ক কিন্তু এভাবে থাকবে। তো তোমরা তো অলরেডি অঙ্কের লুকটাও চিনে ফেললে, আর হর কি করে বানাতে হবে সামথিং স্কোয়ার প্লাস মাইনাস সামথিং স্কোয়ার সেটাও শিখে নিলে। তার মানে আমাদের এই অবধি কাজ কমপ্লিট। কারণ তোমরাই লক্ষ্য করো যে এখানে এখানে dx বাই কিছু আছে, আমরা তো হরের আকার বানিয়েছি, তাই আমাদের এই অবধি কাজ কমপ্লিট। ওকে, আমাদের আকার বানানো কমপ্লিট, প্লাস টপিকের অঙ্ক দেখতে কিরকম সেটাও কমপ্লিট। একই রকম ভাবে আমরা এটাকেও লিখতে পারি, ইকুয়াল ইকুয়াল ইন্টিগ্রেশন dx বাই এটি, ইন্টিগ্রেশন dx বাই এটি। তো এই 6টাকে ইন্টিগ্রেশনের বাইরে আমি পাঠালাম। একই রকম ভাবে ইন্টিগ্রেশন dx বাই এটি 1/6 বাইরে। একই রকম ভাবে যদি পরেরটি করি, দেখো ইন্টিগ্রেশন dx বাই এটি, ইন্টিগ্রেশন dx বাই এটি, ইন্টিগ্রেশন dx বাই এটি। ওকে, ইন্টিগ্রেশন। তো আমরা এই লাইনটিকেই আমি এখানে লিখে ফেলছি। তোমরা তো লাইনটা বুঝতে পেরেছো, তাই আমি এই লাইনটাকে যদি এখানে লিখি, মাইনাসটা ভিতরে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, পাচ্ছি রুট 5/2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। দেখো আমাদের মোটামুটি কটা কাজ হয়ে গেল? 2টো কাজ কমপ্লিট। এবারে আমাদের লাস্ট কাজ, ফর্মুলা। দেখো যদি এরকম আকার হয় তাহলে তার ফর্মুলা কি? তো মনে রাখবে, আমরা ফর্মুলা মনে রাখার একটা কায়দা আগে শিখে নিই। কি করে মনে রাখবো ফর্মুলা, ট্রিক্স কি? তো টেকনিক হলো, যদি মাঝখানে প্লাস থাকে, ভালো করে ভাবো, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে ফর্মুলা 1/a tan ইনভার্স। ক্লিয়ার? কিন্তু যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে ফর্মুলা হবে 1/2a log। 1/2a log কি বললাম? 1/2a
লগ। ক্লিয়ার? আমি অ্যাপ্লাই করা শেখাচ্ছি ফর্মুলা, কোনো টেনশন নেই। আগে তোমরা জেনে নাও এখানে যে যদি প্লাস থাকে 1/2 tan ইনভার্স, ভাবো প্লাস পজিটিভ, সবাইকে টানবো, আয় রে আয়, টানবো টানবো, টান ফর ট্যান। আর যখন মাইনাস থাকবে, তখন লগ নিয়ে উঠবো। লগ মানে কাঠের গুঁড়ি, আই তোকে মারবো আমি। মাইনাস থাকলে মারতে উঠবো, আর প্লাস থাকলে কাছে ডাকবো, টান বাড়বে, ট্যান। আর মাইনাস দেখতে পাবো, লগ নিয়ে তেড়ে আসবো, মারতে যাব লগ নিয়ে, তাই মাইনাস থাকলে লগ। ক্লিয়ার? তাহলে 1/a tan ইনভার্স, আর মাইনাস থাকলে গেলে 1/2 এ লগ, মাইনাস থাকলে 1/2 এ লগ। এবারে নেক্সট কি লিখব? এখানে হবে x/a, কি লিখলাম? x/a। এখানে কি লিখব আর এখানে কি লিখব? দেখো, একে যদি ফ্যাক্টর করি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা না? কি ফর্মুলাটা হয় বলো তো? x প্লাস a ইন্টু এক্স মাইনাস এ, ঠিক কিনা বলো আগে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ঠিক একই রকম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। কিন্তু কোনটাকে উপরে আর কোনটাকে নিচে লিখব? তো লক্ষ্য করো, এখানে আমার নাম কি? একেডি না, অরবিন্দ কুমার দাস। তাই আগে আমার চিহ্ন দেখব। আমার চিহ্ন, আমার সামনে কে আছে? তো দেখছি এ, এর সামনে আছে কি মাইনাস? যদি মাইনাস থাকে এর সামনে, তাহলে টপে মাইনাসকে রাখবো। যদি এর সামনে প্লাস থাকে, তাহলে টপে প্লাসটাকে রাখবো। কারণ দেখো, একে ফ্যাক্টর করার সময় কি কি পেলাম? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। ওরা মারপিট করছে, না আমি উপরে বসবো, না আমি উপরে বসবো, আমি নিচে বসবো না, এটা নিয়ে মারপিট করছে। তখন কি করব? তখনকার জন্য আমরা টেকনিক কি বললাম? দেখবে এখানে এর সামনে কোন চিহ্ন আছে, তো এর সামনে নেগেটিভ চিহ্ন আছে, তাই নেগেটিভকে বলবো তুই টপে বস। তাহলে এক্স মাইনাসে, তাহলে নিচে কে বসবে? এক্স প্লাসে। ঠিক একই রকম একেও যদি ভাঙতে, তাহলে কি পেতে? এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। কিন্তু কাকে আমরা টপে লিখব? দেখো, এ ফর ভাবো একেরই, আমার সামনে যে চিহ্নটি রয়েছে সেটি কি? পজিটিভ। আর পজিটিভ থাকার জন্য পজিটিভকে আগে লিখব, এ প্লাস এক্স এ মাইনাস এক্স। ব্যাস হয়ে গেল ফর্মুলা। মনে রাখবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করার পর প্রত্যেকের সঙ্গে কিন্তু প্লাস কনস্ট্যান্ট কথাটি লিখতেই হবে। ইন্টিগ্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে করা, ফর্মুলা অ্যাপ্লাই যখন করা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই প্লাস কনস্ট্যান্ট লিখতে হবে। ক্লিয়ার? এবারে সূত্র তো বুঝালাম, এবার কথা হচ্ছে যে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই কেমন করব। দেখো, এবার সূত্র অ্যাপ্লাইয়ের টেকনিক দেখো, বলতে পারবে এইখানে যে তিনটে অঙ্ক আমি করেছি, এই তিনটে অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কি? এই অঙ্কটা দেখতে সেম টু সেম এর মতন, ফিগারের মতো। কেন? দেখো, এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস কনস্ট্যান্ট স্কোয়ার। আর পরেরটা কনস্ট্যান্টটা আগে, মাইনাস এক্স স্কোয়ার, কনস্ট্যান্ট আগে, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই তিনটা ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্যই আমি এই তিনটা অঙ্ক তোমাদের এখানে রেখেছি। তাহলে প্রথমে আমরা একে সলভ করি। কীরকমভাবে? ও প্লাস আছে, প্লাস থাকা মানে আমরা আর অগ্রপশ্চাৎ কিছু চিন্তা করব না, আমাদের একটাই লক্ষ্য হবে ও প্লাস আছে, সূত্র মানে হচ্ছে এর 1/a, এখানে এ মানে কত? কনস্ট্যান্টটা মানে 2। কারণ দেখো এ স্কোয়ারটাই না নয়, কিন্তু 1/a tan ইনভার্স আমরা লিখেই ফেললাম এ অবধি। তারপর কি লিখি? x/a মানে x প্লাস 2/2, কারণ এখানে x মানে কোনটা? এটা মানে x আর এটা মানে হচ্ছে a। তাহলে 1/a tan ইনভার্স x/a প্লাস
পাশে কি লিখবে সি, হয়ে গেল। তাহলে এই টপিকের অঙ্ক খুবই ইজি অঙ্ক। আমরা করলাম কি, প্রশ্ন কি দিয়েছে, সেকেন্ড কাজ কি, ওকে আকার বানালাম। আকার বানানোর জন্য হরে ওই টেকনিকটা ইউজ করতে হলো, ডেরিভেটিভ বাই 2 হোল স্কয়ার মাইনাস গার্লফ্রেন্ড স্কয়ার। আর লাস্ট কাজ কি, লাস্ট কাজ হচ্ছে ফর্মুলা ফেলা। এই 3টা স্টেপ মেনটেন করলেই অঙ্ক শেষ। নেক্সট দেখো, ফার্স্ট কাজ কি, কি কোশ্চেন দিয়েছে। সেকেন্ড কাজ কি, দেখো হরটাকে আমরা কোনো ক্রমে সামথিং স্কয়ার প্লাস বা মাইনাস সামথিং স্কয়ার বানিয়ে ফেলেছি। এবার 3 নম্বর কাজ কি, 1/6 তো আছেই, এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাবো না। 1/6 ওটা অঙ্ক থেকে পাওয়া, কিন্তু আমাদের যে এই অঙ্কটা রয়েছে এখানে, দেখো এই অঙ্কটা যে রয়েছে সামথিং স্কয়ার মাইনাস সামথিং স্কয়ার মানে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাই না? তাহলে এর জন্য কি ফর্মুলা, তো আমরা ফর্মুলা মুখস্থ করবো না, আমরা ট্রিক্সের মাধ্যমে ভাববো, মনে আছে কিনা। তো বলেছিলাম যে নেগেটিভ থাকা মানে, নেগেটিভ মানে মাইনাস মানে লগ নিয়ে তেরে আসবো। তার মানে 1/2a লগ, এ মানে কত, এখানে 1/12, এখানে এ মানে হচ্ছে 1/12, তাহলে 1/2 ইন্টু এ, 1/2 ইন্টু এ লগ, ক্লিয়ার, 1/2a লগ। এবার কি লিখবো এখানে, তো দেখো এখানে এ, ওর সামনে চিহ্নটা কি রয়েছে, মাইনাস, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যখন ফর্মুলায় ভাঙবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির, যেহেতু কনস্ট্যান্টের আগে মাইনাস আছে তাই মাইনাসটাকে আগে লিখবে, উপরে লিখবে। তাহলে কি লিখব, এটা মাইনাস এটা ইন্টু, তো ইন্টু তো নাই, ভাগ, এটা প্লাস এটা, বাস। অবশ্যই পাশে কনস্ট্যান্ট লিখবেই। আমরা কিছুক্ষণ পর একটা মড ইউজ করব, তো এখন যেহেতু প্রথম শিখছো তাই তোমরা সূত্রটাকে ডাইরেক্ট এভাবে লিখে রাখবে। ওকে, তাহলে দেখি পরেরটাই কি। দেখো dx বাই কনস্ট্যান্ট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, dx বাই কনস্ট্যান্ট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 3 নম্বরেরটা। তো আমরা অত ভাবতে যাব না। আচ্ছা স্যার এরপর কি করব, এরপর তোমরা এটাকে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন তো নিজের ব্যাপার, একটু বুঝতে পারছো, লসাগু টসাগু করবে, নিয়ে দেখবে কিছু কাটছে কিনা বা কিছু হচ্ছে কিনা, যা পড়ে থাকবে লাস্টে সেটা অ্যান্সার। এখানে যেমন মাইনাস দেখতে পেয়েছি, মাইনাস দেখতে পাওয়া, যখনই দূরবীন দিয়ে দেখবে মাইনাস, মাইনাস দেখতে পাওয়া মানেই 1/2 ইন্টু এ, 1/2a লগ আমরা লিখেই ফেললাম, 1/2a লগ আমরা লিখেই ফেললাম। এরপর কি করবে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না হিসাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোনটা টপে রাখবে কোনটা নিচে রাখবে। দেখো এখানে এর সামনে যে চিহ্নটা রয়েছে সেটা প্লাস, ওই কারণে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটাকে কীভাবে ভাববো, এ ওর সামনে প্লাস আছে তাই এ প্লাস বি ইন্টু, বা এবার এখানে ভাগ হয়ে যাবে এ মাইনাস বি, এটা মাইনাস এটি প্লাস কনস্ট্যান্ট। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। এরপর নিশ্চয়ই লসাগু টসাগু করতে পারবে, এটা তোমাদের নিজস্ব ক্যালকুলেশনটা ব্যাপার। ব্যাস, তাহলে আমরা কি শিখালাম এখানে, তোমাদের এখানে শেখাতে চাইলাম একেডি 1-এ যে টপিক হচ্ছে এটি। এরকম দেখতে অঙ্কই আমাদের শিক্ষণীয় বিষয়, কিন্তু স্যার এরকম চেহারা থাকলে করব কি করে, তার জন্য বললাম তোমাদের এরকম আকার দিতে হবে। ও স্যার আকারটা পাবো কি করে, সেই আকারটা পাওয়ার জন্যই আমি 3টে দ্বিঘাত ফাংশন দিয়ে তার আকারটা বের করা শিখালাম। স্যার আকার তো বানিয়ে ফেললেন, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলেন, ভালো কথা, তো ফর্মুলাটা কি হবে, তো ফর্মুলাও তোমাদেরকে শিখিয়ে দিলাম এবং ফর্মুলা মনে রাখার যে কায়দা টেকনিক সেটাও দেখিয়ে দিলাম।
শুধু তোমরা দেখবে যে কোনটা চেহারা কোনটার সঙ্গে ম্যাচ করছে, যার সঙ্গে ম্যাচ করবে সেই ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করবে। তবে আমার মতে ফর্মুলা হিসাবে মনে রাখবে না, প্লাস থাকলেই 1/a tan ইনভার্স। প্লাস প্লাস মানে কি, কাউকে টানবো, কাউকে খুব ভালোবাসবো, টানবো, টানা মানে কি ট্যান। আর যখনই মাইনাস দেখতে পাবে, মাইনাস মাইনাস তখনই কি লগ নিয়ে তেড়ে আসবে। যখনই লগ নিয়ে তেড়ে আসবে ওর তোমার প্রতি একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হবে। তাই লগ মানে মাইনাস আর ট্যান মানে প্লাস। 1/2 লগ, 1/2 লগ। এবার দেখবে কনস্ট্যান্টের আগে যে চিহ্নটা সেটা দেখে নির্ভর করবে লব হরে তুমি কি লিখবে। আশা করছি তোমরা এই 3টে অঙ্কের মাধ্যমে মিনিমাম কনসেপ্ট এবং অঙ্ক করার টেকনিক বুঝতে পেরেছ। এবার আমি এই ফর্মুলাগুলোর মাধ্যমে ইউনিকভাবে একটা ভাবে আমি এসএনদের বইয়ের অঙ্ক কিছু সলভ করাবো, যাতে তোমাদের মধ্যে থাকা বুঝতে না পারা কোনো তথ্যও যেন আস্তে আস্তে তোমাদের সামনে পরিষ্কার হয়। তার আগে তোমরা এই 3টে অঙ্ক, তার সঙ্গে এই সূত্রগুলো, এই স্টেপগুলো আগে লিখে নাও।